ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চার ধাম বা পীঠের উত্তর ধাম অর্থাৎ বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে আমরা এগোতে চলেছি। তবে প্রথমে আমরা যাব যোশীমঠ। এই পর্বে আমরা যোশীমঠ ছাড়াও শ্রী বদ্রীনাথ ধাম, বাবা কল্পেশ্বর মহাদেব এবং ঋষিকেশ দর্শন এবং ভ্রমণ করব। তার সাথে আপনাদেরকেও জানাবো এ সমস্ত খুঁটিনাটি। এর আগের তিনটি পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে হরিদ্বার বা যাত্রা পর্ব। হরিদ্বারে দুরাত কাটিয়ে আমরা রওনা হয়েছিলাম দেবপ্রয়াগ সঙ্গম, শ্রীনগরের কমলেশ্বর মহাদেব এবং মাতা ধারীদেবী মন্দিরের উদ্দেশ্যে। ধারীদেবী মন্দিরে এক রাত কাটিয়ে মায়ের পুজো দিয়ে আজ আমরা বেরিয়ে পড়লাম যোশীমঠের উদ্দেশ্যে। যোশীমঠ বা জ্যোতির্মঠ আদি শঙ্করাচার্যের পুণ্যভূমি, আবার শ্রী বদ্রীনাথ ভগবানের শীতকালীন আবাসস্থল। সকাল 10টা নাগাদ ধারীদেবী ভারত সেবাশ্রমের দরজা থেকে বাস ধরেছিলাম আমরা। রাস্তা সারানোর কাজ চলায় বিভিন্ন জায়গায় ট্রাফিক ছিল ভীষণ স্লো, তাই বারবার বাস দাঁড়িয়ে পড়ছিল। পাহাড়ের ধারে বরফচূড়া আর সবুজ ঘেরা প্রকৃতির দৃশ্য দেখতে আমাদের মোটেও বিরক্ত অবশ্য লাগেনি। দুপুর 1:30 নাগাদ যোশীমঠ থেকে 13 কিলোমিটার আগে আমাদের লাঞ্চ ব্রেক দিল। আধ ঘন্টার ব্রেকে আমরা পেট পুজোটা সেরে নিয়েছিলাম। প্রায় 2:30 নাগাদ পৌঁছে গেলাম যোশীমঠ বাস স্ট্যান্ড। সেখান থেকে লোয়ার বাজার রোড ধরে চলে এলাম আমরা আজকের ঠিকানা ভারত সেবাশ্রম। গুড আফটারনুন সবাইকে। আমরা চলে এসেছি যোশীমঠ। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল আজকে। প্রথমত হচ্ছে রাস্তা জ্যাম থাকার জন্য রাস্তা প্রচণ্ড লেট হয়েছে আমাদের। এখন প্রায় 4:30 বাজে আমরা পৌঁছেছি যোশীমঠে ভারত সেবাশ্রম সঙ্গে। তো আপনাদেরকে আমি একটুখানি ভিউটা দেখাই, যোশীমঠ ভারত সেবাশ্রম সঙ্ঘের চারিপাশটা দেখাই, আর তারপর আমি ঘরের ভেতরটা দেখাচ্ছি। এই হলো যোশীমঠ ভারত সেবাশ্রম সংঘ যাত্রীনিবাস, তার চারিপাশটা। বলে রাখি, এখানে যোশীমঠে কিন্তু দুটো ভারত সেবাশ্রম সংঘ আছে, একটা স্কুল আর একটা যাত্রীনিবাস। আমরা প্রথমে চলে গেছিলাম ভুল করে স্কুলে, যেটা বাস স্ট্যান্ডের একদম কাছে। তারপর হেঁটে আবার এসছি প্রায় 1.5 কিলোমিটার। তো ওটা অনেক উঁচুতে, ওটার ভিউও যেমন সুন্দর, আর এই যাত্রীনিবাস এটাও অসাধারণ। দেখুন, এটা যাত্রীনিবাস থেকে দেখা যাচ্ছে, যাত্রীনিবাসের জাস্ট বাইরেটা। এই হলো ভিউ, জাস্ট অসম। ভারত সেবাশ্রম গুরু আশ্রম একদম মেন রোডের ওপরে, কোথাও সিঁড়ি দিয়ে ওঠানামা কিছু নেই। আর এটাই হচ্ছে বদ্রী যাওয়ার রাস্তা। আমি আশ্রমের দিকে ঢুকছি এখন। এই হলো আশ্রমের গেট। এখানে ছোট্ট একটু সিঁড়ি আছে। এখানে আশ্রমের মহারাজরা থাকেন, আর আমাদের জন্য যাত্রীনিবাস এই জাস্ট নিচটায়। আসুন দেখাই কি ভিউ এখান থেকে। এই হলো ভারত সেবাশ্রম যাত্রীনিবাসের ভেতরের অংশ। এই হলো ভারত সেবাশ্রম যাত্রীনিবাস থেকে আমি বারান্দা থেকে ভিউ দেখতে পাচ্ছি। এই হলো রুম। হ্যাঁ, তো এই হলো আমাদের ছোট্ট রুম দুদিনে থাকার জন্য। ছোট্ট বাট কিউট। এখানে একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, চেয়ার আছে, আর একটা বেড আছে যেখানে সাফিসিয়েন্ট 3 জন। আমরা 3 জনেই আছি, চাইলে 4 জনও থাকা যায়। চারিদিক দিয়ে ভিউ, দুটো দিক কাচের জানলা। এই ভারত সেবাশ্রম সংঘর যাত্রীনিবাস কিন্তু বেশি দিন হয়নি।
আগে স্কুল ছিল এখানে, যাত্রীনিবাস ছিল না, এটা নতুন হয়েছে। রুম থেকে বেরোলেই এই ভিউ। এখানে বাথরুম, আবার বাথরুমের ডান সাইডটা একটা অসাধারণ বারান্দা। বিকেলবেলা এখানে বসে চা খাওয়া, পাহাড় দেখতে দেখতে। এবং এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারছি না কারণ এখন মেঘে ঢেকেছে। এখান থেকে একটু আগে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছিল। জাস্ট অসাম। গাড়োয়াল আছে। মানে যোশীমঠ ভারত সেবাশ্রম সংঘ হিপি ফুররে। আমাদের পায়ে চাকা লাগানো, তাই ঘরে থাকতে মন চাইল না। আমাদের লাগেজগুলোকে রুমে সেট করে দিয়ে মুখে চোখে জল দিয়ে বেরিয়ে পড়লাম। আশ্রম থেকে বেরিয়ে প্রথমেই ডান দিকে একটি ছোট্ট দোকান আছে, সেখানে আমার ছেলে ম্যাগি খেলো। তারপর আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে এক্সপ্লোর করতে শুরু করলাম। চলতে চলতে যোশীমঠ সম্বন্ধে আপনাদের দু চার কথা বলি। প্রথমেই বলি কেন আমরা যোশীমঠে স্টে করলাম। প্রথমত, যোশীমঠ থাকার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি বিভিন্ন তীর্থস্থান, আবার অউলি ট্রেকিং রুট এবং হিমালয় অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। যোশীমঠ একটি আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু হিসেবেও যথেষ্ট নাম করেছে, কারণ আদিগুরু শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে কল্পবৃক্ষের নিচে বসে জ্ঞান অর্জন করেছিলেন। তাছাড়াও শ্রী শ্রী বদ্রীনাথ ভগবানের শীতকালীন আবাসস্থল হল এই যোশীমঠ। পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মহাদেব দর্শনের জন্য আপনাকে আসতে হবে যোশীমঠ। যোশীমঠ থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য সমস্ত গাড়িও আপনি এখান থেকেই পেয়ে যাবেন। বদ্রীনাথ ধাম যাওয়ার আগে যোশীমঠে একটা দিন কাটিয়ে গেলে আপনার বডি টেম্পারেচারও অনেকটা অ্যাডজাস্ট হতে পারে, স্পেশালি বয়স্ক ব্যক্তি বা শিশুদের জন্য। যোশীমঠে বিলাসবহুল হোটেল থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি হোমস্টে এবং বিভিন্ন আশ্রমও রয়েছে। সুতরাং সমস্ত ধরনের যাত্রীদের জন্য এটি একটি অ্যাক্সেসেবল স্টেইং পয়েন্ট। এবার বলি যোশীমঠে আপনি কি কি দেখবেন। প্রথমেই আছে শ্রী নরসিংহ মন্দির। শহরের একদম মাঝখানে লোয়ার মার্কেট এরিয়াতে অবস্থিত এই নরসিংহ মন্দির। সপ্তবদ্রীর এক বদ্রী এই নরসিংহ বদ্রী। এখানেই বদ্রী বিশাল শীতকালে পূজিত হন। ভবিষ্যৎবাণী আছে যে কলিযুগের শেষে শ্রী বদ্রীনাথ ধামের রাস্তা ধ্বংস হয়ে যাবে এবং সেটা তখনই হবে যখন নরসিংহ ভগবানের ডান হাত খসে পড়বে। কথিত আছে প্রতি বছর ভগবান নরসিংহজির ডান হাত ছোট হয়ে আসছে এবং একসময় তা খসে পড়ে যাবে, আর তখনই বন্ধ হয়ে যাবে বদ্রীনাথ ধামের রাস্তা। বিজ্ঞানীরাও এই ডান হাত ছোট হয়ে যাওয়ার রহস্য উদ্ঘাটন করতে পারেননি। কলিযুগ শেষে সত্যযুগ শুরু হবে এবং শ্রী শ্রী বদ্রীনাথ ভগবান তার নতুন মন্দির ভবিষ্যবদ্রীতে অবস্থান করবেন। এই মন্দির খোলার সময় সকাল 6টা এবং বন্ধ হওয়ার সময় সন্ধে 7:30। নরসিংহ মন্দিরের পর যোশীমঠের আরেক দর্শনীয় স্থান জটেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে আদিগুরু শঙ্করাচার্য আজ থেকে 5000 বছর আগে একটি গাছের নিচে বসে ধ্যান করেছিলেন এবং বিশেষ ক্ষমতাও পেয়েছিলেন। বিশ্বাস আজও সেই মালবেরি বৃক্ষ একই রকম আছে এবং এটি কল্পবৃক্ষ নামে বিখ্যাত। যার যা মনস্কামনা জানান তা পূরণও হয়। এই কল্পবৃক্ষের পাশেই আছে ভগবান শিবের মন্দির, যা জটেশ্বর মহাদেব মন্দির নামে বিখ্যাত। আদি শঙ্করাচার্য যে গুহায় কিছুদিন ছিলেন সেটিও আপনারা দেখতে পাবেন। জটেশ্বর মহাদেব মন্দিরের পর যোশীমঠের অনতি দূরে আছে কাকভূষণ্ডী তাল লেক। 5230 মিটার ওপরে নীল আর সবুজের খেলায় লেকের জল আপনাকে মুগ্ধ করবে। কাকভূষণ্ডী যাওয়ার বেস্ট সময় হচ্ছে জুলাই থেকে অক্টোবর মাস। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে শনিবার সকালবেলা আমার ক্যামেরা চালু করলাম। যোশীমঠে সকালবেলা হাঁটতে বেরিয়ে এত যে ঠান্ডায় পড়বো ভাবতে পারিনি। প্রচন্ড ঠান্ডা এখানে আজ। সারা রাত বরফ পড়ে পাহাড়ের চূড়াগুলি ধপধপে সাদা। যাই হোক, মর্নিং ওয়াক সেরে এসে আশ্রমে
তিনজনেই ফটাফট ফ্রেশ হয়ে নিলাম, নিজেরা রেডি হয়ে এবার বেরোনোর পালা। আমাদের গন্তব্যস্থল যোশীমঠ শেয়ার গাড়ি স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা যাব বদ্রীনাথ। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের ভারত সেবাশ্রমের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ড। যোশীমঠ থেকে বদ্রীনাথ যাওয়ার জন্য আপনি বাস, শাটেল গাড়ি এবং প্রাইভেট ভেহিকেল তিনটে অপশানে আপনি পাবেন। বাস সার্ভিস শুরু হয় সকাল 6:30 থেকে। সকাল 6:30, সকাল 9:30, 11টা, দুপুর 2টো এবং 4টে লাস্ট বাস। এছাড়াও হরিদ্বার থেকে যে বাসগুলি বদ্রীনাথের দিকে যাচ্ছে সেই বাস যদি জায়গা থাকে তাহলেও আপনি সেই বাসে করে পৌঁছে যেতে পারবেন বদ্রীনাথ। এছাড়া আছে শাটেল গাড়ি। শাটেল গাড়ি স্ট্যান্ড থেকে যোশীমঠ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে সকাল থেকে শুরু হয়ে যায়। ভাড়া লাগে 150 টাকা জনপ্রতি। কিন্তু শাটেল গাড়িতে আপনাকে অপেক্ষা করতে হতে পারে যতক্ষণ না পর্যন্ত গাড়ি পুরোপুরি ভর্তি হয়। এছাড়াও প্রাইভেট ভেহিকেলের ব্যবস্থা আছে, সেটাও আপনি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বুক করে বদ্রীনাথের জন্য যেতে পারেন। ভাড়া লাগে 2500 থেকে 3000 টাকার মধ্যে। 40 কিলোমিটার রাস্তা আসতে সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। বাট আমাদের ড্রাইভার ভাই অসাধারণ চালানোর জন্য আমরা 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বদ্রীনাথ। গুড মর্নিং সবাইকে। আমরা এসে পৌঁছেছি বদ্রীনাথ। অসাধারণ দৃশ্য, রাস্তা অসাধারণ, পুরো সুইজারল্যান্ড লাগছে। সো মনেই হচ্ছে না যে আমরা ভারতবর্ষের কোনো জায়গায় আছি। এখানে যেমন ঠান্ডা আজ তেমনই অসাধারণ ওয়েদার। বদ্রীনাথ আমি আগেও এসেছি, বাট এত ভালো ওয়েদার কখনো পাইনি। 2 দিন আগেও বৃষ্টি হয়েছিল, সে কারণেই হয়তো এত ভালো ওয়েদার। বাট একটা কথা না বললেই নয়, রাস্তাঘাট এবং মন্দির যাওয়ার রাস্তা অনেক সাজানো আগের থেকে এবং পরিষ্কার। একটাই কথা বলবো, আই লাভ মাই ইন্ডিয়া। এখন প্রায় সকাল 8:30 বাজে। আমাদের মন্দিরের দিকে যেতে হবে। চলুন মন্দিরে যেতে যেতে আলাপ করি আপনাদের সাথে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড ক্রস করে নারায়ণ পর্বতের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। পুরো এলাকাটির রাস্তা ব্লক ইট দিয়ে বাঁধানো এবং কোথাও কিন্তু কোনো নোংরা নেই। উত্তরাখণ্ড সরকার জায়গাটিকে যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করছে, দেখলেই বোঝা যায়। যেতে যেতে বদ্রীনাথ মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিই। বদ্রীনাথ মন্দির বছরে 6 মাস খোলা এবং 6 মাস বন্ধ থাকে। বদ্রী বিশালের পূজা করেন কেরলের রাওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণেরাই, অন্য কেউ এই পুজো করতে পারেন না। 6 মাস মন্দির যখন বন্ধ থাকে তখন শ্রী বদ্রী বিশালের পুজো দেন স্বয়ং নারদ মুনি, এটাই কথিত আছে। শীতকালে যখন 6 মাসের জন্য বদ্রী মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তখন এক অখণ্ড জ্যোতি প্রদীপ জেলে দেওয়া হয়। আর 6 মাস পর মে মাসে যখন দরজা খোলা হয় তখন দেখা যায় সেই প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত তখনও। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোন সময় বদ্রীনাথ যাওয়ার একদম পারফেক্ট টাইম, আমি বলবো মে মাসের ওই প্রথম দিনটি, যাতে করে আপনি ওই অখণ্ড প্রদীপ শিলাটি দেখতে পান। পুরী, রামেশ্বরম, দ্বারকা এই 3 ধামের পর চতুর্থ ধাম হলো বদ্রীনাথ ধাম। আবার ছোটা 4 ধাম বা উত্তরাখণ্ড 4 ধামের এক ধাম এই বদ্রীনাথ ধাম। বাকি 3 ধাম গঙ্গোত্রী, যমুনোত্রী এবং কেদারনাথ। বদ্রীনাথকে পঞ্চ বদ্রীর এক বদ্রী বলেও মানা হয়। বাকি 4 বদ্রী হলো যোগ ধ্যান বদ্রী, ভবিষ্য বদ্রী, বৃদ্ধ বদ্রী এবং আদি বদ্রী।
হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ মন্দিরের একদম সামনে। দেখুন কি অসাধারণ সৌন্দর্য এখানে, কি সুন্দর মন্দির। নরপর্বত এবং নারায়ণ পর্বতের ঠিক মাঝখানে অলকানন্দা নদী এবং ঋষিগঙ্গা নদীর সঙ্গমস্থলে আমাদের এই বদ্রী বিশাল ধাম। মন্দিরের গর্ভগৃহে পদ্মাসনে বসে আছেন স্বয়ং বিষ্ণু ভগবান। দুপাশে আছেন মা লক্ষ্মী, নারদ, গণেশ, কুবের এবং গরুর মূর্তি। কথিত আছে মহাভারতে শ্রীকৃষ্ণ এবং অর্জুন পূর্বজন্মে নারায়ণ এবং নর ঋষি রূপে তপস্যা করেছিলেন এই জায়গাতেই। আবার কিংবদন্তি অনুসারে মহর্ষি নারদ বিষ্ণুদেবের দর্শন করার জন্য এখানে বহু বছর তপস্যা করেছিলেন। কোনো কোনো মতে স্বয়ং নারায়ণ এই জায়গায় ধ্যান করেছিলেন আর দেবী লক্ষ্মী বদ্রী অর্থাৎ কুল গাছ রূপে তাকে ছায়া দিয়েছিলেন, তাই এই জায়গার নাম বদ্রীনাথ। তীর্থচূড়ামণি বদ্রীনাথ মন্দিরকে ঘিরে আছে পঞ্চধারা, পঞ্চশিলা এবং পঞ্চতীর্থ। পঞ্চশিলার নারদ শিলাতে বসে নারদ মুনি বিষ্ণুদেবের জন্য ধ্যান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। নারদ শিলার বিপরীত দিকে আছে গরুর শিলা, আর আছে মার্কেন্ডেয় শিলা আর বরাহ শিলা, নৃসিংহ শিলা। ইতিহাস ঘেটে জানা যায় বৌদ্ধ যুগে বদ্রীনাথের বিষ্ণু মূর্তি নারদকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য নারদকুণ্ড থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার করে পুনরায় গরুর গুম্ফায় প্রতিষ্ঠা করেন। জানা যায় তিনি ধ্যান যোগে এই মূর্তির সন্ধান পেয়েছিলেন। পরে গাড়োয়ালের রাজা এই মন্দির তৈরি করে দেন আবার। 13 শতকে ইন্দোরের রানী অহল্যাবাই মন্দিরের চূড়াটি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। পরে ভূমিকম্পে এই মন্দির ক্ষতিগ্রস্ত হয় এবং 1803 সালে জয়পুরের মহারাজ এটি আবার সংস্কার করে দেন। আমার কাছে যতটুকু তথ্য ছিল আপনাদের তা জানালাম। এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমাকে। আমরা এখন চলেছি কল্পেশ্বর মন্দিরের দিকে। কল্পেশ্বর সকালবেলা আজকে আমরা বদ্রীনাথ দর্শন করে এসে যোশীমঠে ফেরত এসেছিলাম, দিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি কল্পেশ্বরে। কল্পেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আবার ফিরে আসবো যোশীমঠ। আসুন এবারে জানাই কল্পেশ্বর যাবেন কিভাবে। যোশীমঠ থেকে বাস বা শেয়ার গাড়ি করে আপনাকে আসতে হবে হেলং। হেলং একটি সুন্দর পাহাড়ি গ্রাম। হেলং থেকে কল্পেশ্বরের রাস্তা ভাগ হয়ে যায়। এখান থেকে আপনাকে আরেকটি শেয়ার গাড়ি করে আসতে হবে উর্গম ভ্যালি এবং সেই ভ্যালির দেবগ্রামে। যোশীমঠ থেকে শেয়ার গাড়ি ভাড়া নেয় 150 টাকা জনপ্রতি, কিন্তু হেলং থেকে শাটেল গাড়ি পাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনার লাক যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেবগ্রাম থেকে 500 মিটার আপনাকে ট্রেক করে তারপর মন্দিরে আসতে হবে। অবশ্য যোশীমঠ থেকে গাড়ি রিজার্ভ করেও আপনি ডাইরেক্টলি দেবগ্রাম বা কল্পেশ্বরে চলে আসতে পারেন। যাতায়াত মিলিয়ে আপনার ভাড়া পড়বে 2500 টাকা। হেলং থেকে যে রাস্তাটি উর্গম ভ্যালির দিকে গেছে সেই রাস্তা কিন্তু বাঁধানো নয়। প্রায় 15 কিলোমিটার রাস্তা আপনাকে আসতে হবে পাথর বিছানো পাহাড়ি রাস্তায়, যার মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। ড্রাইভার ভাইয়ের কাছে জানতে পারলাম এই রাস্তায় সন্ধ্যার পর প্রায়শই ভাল্লুকের দেখা মেলে। গত বছর নাকি চিতাও দেখা গেছিল। এই পথের সৌন্দর্য কিন্তু অসাধারণ। জঙ্গলাকীর্ণ এই রকম রুক্ষ পাহাড়ি রাস্তায় প্রকৃতি যেন যৌবনা। পথের ক্লান্তি আপনি সব ভুলে যাবেন প্রকৃতির এই রূপ দেখে। তবে রাস্তা এত খারাপ যে বলবার কথা নয়। আসলে সেভাবে বলতে গেলে আক্ষরিক অর্থে রাস্তা কিন্তু কিছুই নেই। জঙ্গল কেটে পাহাড়ে ওঠা, ওপর থেকে নুড়ি ভেঙে পড়ে সারা রাস্তা ছড়ানো আছে। নিচে খাদের দিকে তাকালে আপনি দেখতে পাবেন কল্পগঙ্গা নদীকে। আমাদের ড্রাইভার ভাইয়ার নাম রোহন ভাইয়া। অসাধারণ হাত, ড্রাইভিং ক্ষমতা। আমি ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো গাইড করবে আপনাদেরকে। অসংখ্য বাঁক পেরিয়ে আমরা এসে পৌঁছলাম উর্গম ভ্যালি। ছোট্ট এই গ্রাম দেবগ্রাম, সুন্দর ছবির মতো। ঝর্ণাটা দেখে মন ভরে গেল। দূর থেকে মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছি।
পঞ্চকেদারের এক কেদারই কল্পেশ্বর মহাদেব। এই কেদারই একমাত্র কেদার যেখানে আপনি সারা বছর আসতে পারেন। ঝোলা পেরিয়ে কল্পগঙ্গার ওপারে 100 মিটার আমাদের পাহাড়ে উপরে উঠতে হবে। খুবই সামান্য ওঠা, ভয় পাওয়ারও কিছু নেই। বিশ্বাস যে এই কল্পগঙ্গা নদী শিব ঠাকুরের জটা থেকে সৃষ্টি হয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য হাঁটি হাঁটি পায়ে পুল পেরোতে লাগলাম। ঝর্ণার জলে হাতে মুখে চোখে একটু জল দিয়ে নিলাম। কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখুন, চোখ ফেরানো যায় না। ছোটবেলা থেকে শুনেছি হিমালয়ে স্বয়ং শিব ঠাকুরের বাস। এখানে এসে তা যেন অনুভব করতে পারলাম। বাবা, এখানে জুতো খুলে বাকি পথটা খালি পায়ে প্রবেশ করতে হয়। প্রাচীনতা দেখো। 2134 মিটার উঁচুতে পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মন্দিরে প্রবেশ করতেই মনটা বিস্ময়ে ভরে গেল। এত প্রাচীন মন্দির হয় কখনো? পাথরের নিচে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের মূর্তি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। প্রাচীন কাল থেকে মুনি ঋষিদের যোগভূমি এই কল্পেশ্বর। মন্দিরের দেওয়াল মেঝেতে চারিপাশে তা আপনি পরতে পরতে অনুভব করতে পারবেন। শোনা যায় দুর্বাসা মুনিও ধ্যানে বসেছিলেন এই স্থানেই। পঞ্চপাণ্ডবের চারণভূমি এই কল্পেশ্বর। আমরা এবার এগিয়ে চললাম মূল মন্দিরের প্রবেশদ্বারের দিকে। কিংবদন্তি অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডব ভাইয়েরা নিজেদের আত্মীয়দের হত্যার অপরাধে পাপের ভাগীদার হন, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তারা প্রথমে যান কাশী, শিব ঠাকুরের সবচেয়ে পছন্দের জায়গা। কিন্তু শিব তাদেরকে দেখা না দেওয়ার জন্য লুকিয়ে পড়েন গাড়োয়াল হিমালয় এবং ষাঁড় বা নন্দীর ছদ্মবেশ ধারণ করেন। কাশীর বিশ্বনাথ মন্দিরে না পেয়ে পঞ্চপাণ্ডব চলে আসেন গাড়োয়াল অঞ্চলে এবং দ্বিতীয় ভ্রাতা ভীম 2 পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে খোঁজ করতে থাকেন। এরকমই খোঁজ করতে করতে ভীম একটি অর্ধশায়িত ষাঁড়কে দেখতে পান এবং আজকের গুপ্তকাশী অঞ্চলে। ভীম সেই ষাঁড়কে চিনে ফেলেন এবং তার লেজ ধরে আটকানোর চেষ্টা করেন, কিন্তু শিব স্বয়ং মাটিতে ঢুকে নিজেকে লুকোবার চেষ্টা করেন, যদিও তার খুঁজ রয়ে যায় মাটির ওপরে। পরে 5টি অংশ ভাগ হয়ে তিনি আবার আবির্ভূত হন, আর সেই 5 জায়গাই আজকের 5 কেদার নামে পরিচিত। এখানে আমরা দেখতে পেলাম পাণ্ডবদের সেই ব্যবহার করা অস্ত্রশস্ত্রগুলো। সেই 5 জায়গা যেখানে শিবের অংশগুলো, তার মধ্যে কুঁজ কেদারনাথ, শিবের বাহু তুঙ্গনাথ, মুখমণ্ডল রুদ্রনাথ, পেট এবং নাভি মধ্যমহেশ্বর
আর জটা আমাদের এই কল্পেশ্বর। পরে পাণ্ডবরা এই 5 জায়গায় 5টি মন্দির নির্মাণ করেন এবং পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। সেই পাপ থেকে মুক্তিও পেয়েছিলেন বলে শোনা যায়। আমাদের জন্য আজকে একটা বিশেষ দিন। সকালবেলা বদ্রী দর্শন করার পরে এখন এসেছিলাম কল্পেশ্বর মহাদেব, যেটা পঞ্চকেদারের এক কেদার, শেষ কেদার। অসাধারণ দর্শন করলাম, এত তৃপ্তি, এত ভালোভাবে পুজো দেওয়া এর আগে আমরা কোনোদিনও ফেস করিনি। আমরা মুগ্ধ হয়ে গেছি। আপনারা আসুন এখানে। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরের প্রাচীনতা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। কথিত আছে এখানে পাণ্ডবরা এসে পুজো দিয়েছিল। পাণ্ডবদের অস্ত্রশস্ত্র, পাণ্ডবদের সামগ্রী এখানে রাখা আছে। আর আপনারা আসলেই বুঝতে পারবেন এই মন্দিরের প্রাচীনতা। বলা হয় যে 5000 বছরের পুরনো এই মন্দির। কিছুদিন আগে উত্তরাখণ্ডের জলে কিন্তু মন্দির অনেকটাই নষ্ট হয়ে যেতে বসেছিল, কিন্তু সবই ভগবানের কৃপা, কিছুই হয়নি। তারপরে আবার সব পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এখানে মহাদেবের জটা রয়েছে, তো সেই জন্য এই নাম হচ্ছে কল্পেশ্বর। তো অসাধারণ এই মন্দির, অসাধারণের প্রাচীনতা এবং পরিবেশ খুব ভালো লেগেছে, অসাধারণ। সারা জীবন মনে থাকবে আজকের এই দিনটা। আমাদের যোশীমঠ পর্ব এখানেই শেষ হলো। যোশীমঠ আপার বাজার এলাকাতে TGMO বাসস্ট্যান্ড গুমটি থেকে টিকিট কেটে রাখলাম কাল সকালের জন্য। ভোর 5:30টায় বাস। আবার নতুন ডেস্টিনেশন মানে নতুন পর্ব। আজ তাহলে চলি, কাল খুব কাক ভরে উঠতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের কেমন লাগছে আমাদের এই উত্তরাখণ্ড ভ্রমণ? কমেন্টসে লিখে জানাবেন। ভালো খারাপ সবই। আপনাদের ফিডব্যাকে কিন্তু আমার পাথেও। আর যদি ইনফরমেশনগুলো আপনার কাজের মনে হয়, প্রয়োজনীয় মনে হয়, তাহলে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত গ্রুপে ভ্রমণ পিপাসু মানুষের কাছে। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। পঞ্চম বা অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছি শীঘ্রই।